রাষ্ট্র ক্ষমতা দখল করে কিংস পার্টি হিসেবে জন্মে খুব বেশি ঝড়ঝাপটার ভেতর দিয়ে যেতে হয়নি জাতীয় পার্টিকে। এরশাদ সাহেব বেঁচে থাকতেই তিনি দলটিকে বড় দলগুলির কাছে ক্ষমতায় যাওয়ার গেটিস করে ফেলেছিলেন। তার মৃত্যুর পরও দলটি সেই চরিত্র ধরে রেখেছিল। এই প্রথম জাতীয় পার্টিকে পড়তে হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষায়। কি মনে হয় এই পরীক্ষায় জাতীয় পার্টি পাশ করবে? চলুন জেনে আসা যাক কি পরীক্ষায় পড়তে যাচ্ছে জাতীয় পার্টি, বা কি পরীক্ষার ভিতরে পড়েছে জাতীয় পার্টি, আর তার পরীক্ষা পাশের প্রস্তুতিটাই বাকি। জিএম কাদের সাহেব আর শামীম হায়দার পাটোয়ারি মিলে কি পরিকল্পনায় এগোচ্ছেন এই পরীক্ষা পাশের জন্য। সাবেক সেনা শাসক জেনারেল এরশাদ ক্ষমতায় গিয়ে তার পূর্বসূরি আরেক ক্ষমতা দখলকারী জেনারেল জিয়াউর রহমানের বিএনপির আদলে জাতীয় পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন এবং কিংস পার্টি হিসাবে দলকে ক্ষমতায় নিয়ে আসেন। কিন্তু এরশাদের পতনের পর দলটি ক্রমশ দুর্বল হতে থাকে, নেতৃত্বে বিভাজন দেখা দেয় এবং রাজনীতিতে খানিকটা প্রাসঙ্গিকতাও হারায়। আওয়ামী লীগ অবশ্য শুরু থেকেই চেষ্টা করেছে দলটিকে রাজনীতির ভেতরে রাখার জন্য, কারণ জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধুর খুনিদের প্রত্যক্ষ সম্পর্ক থাকলেও এরশাদের ক্ষেত্রে সেটা ঘটেনি। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যখন সামরিক ছাউনি থেকে জন্ম নেওয়া বিএনপিকে বৈধ রাজনৈতিক শক্তি হিসাবে মেনে নেওয়া হয়েছে, তখন জেনারেল এরশাদের জাতীয় পার্টিকেও উপেক্ষা করা কঠিন ছিল। সে কারণেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে জায়গা দিয়েছে, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছে এবং একসঙ্গে সরকারও চালিয়েছে। বাংলাদেশকে তারা এমন এক উচ্চতায় নিয়ে গেছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে সারা বিশ্ব এটার প্রশংসা করেছে এবং স্বীকৃতি দিয়েছে। এই যে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর দেশ চালিয়েছে, একদিকে তারা স্থিতিশীলতা বজায় রেখেছে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থেকেছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। কিন্তু এই সময়েই বাংলাদেশের ভেতর গড়ে উঠেছে এক ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্ক, যারা বিদেশি শক্তির সহায়তায় 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ক্ষমতাচ্যুতির পর বিএনপি, জামায়াত, এনসিপি মিলে একটি সরকার গঠন করেছে এবং ডক্টর ইউনূসকে পাপেট হিসেবে বসালেও ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক খেলোয়াড় সে কথাটি অনেকেই ভুলে যেতে বসেছিল, কিন্তু ডক্টর ইউনূস ক্রমাগত তার খেল দেখিয়ে চলেছেন। এই যে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বা কর্মকাণ্ড নিষিদ্ধ করে, সেই সঙ্গে তার দোসর হিসেবে অভিযোগ এনে জাতীয় পার্টিকেও টার্গেট করা হয়। এবং কারা টার্গেট করে? ইউনূসের ব্রেইন চাইল্ড অথবা ইউনূসের রাজনৈতিক সন্তান আরেক কিংস পার্টি এনসিপি বা নাপা। দলটির উপর একের পর এক মামলা, মানে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর একের পর এক মামলা, নেতাকর্মীদের উপর হামলা, এমনকি গোয়েন্দা যন্ত্র ব্যবহার করে দলটিকে ভাঙারও চেষ্টা চলে। বলা যায় জাতীয় পার্টিকে রাজনীতি থেকে মুছে ফেলতে এক ধরনের স্টেট প্রজেক্ট চালানো হচ্ছে। কিন্তু সবকিছুর পরেও জেনারেল এরশাদের ভাই জিএম কাদেরের নেতৃত্বে দলটি টিকে আছে এবং শুধু টিকেই নেই, অবিশ্বাস্যভাবে শক্তিও অর্জন করেছে। এই টিকে থাকার পেছনে কৌশলগত প্রজ্ঞা যেমন আছে, তেমনি আন্তর্জাতিক সংযোগ কাজ করছে। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, মানে যদি হয়, মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক উত্তরণের দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে। দলের পক্ষে কাদেরের সঙ্গে ছিলেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এবং অন্যান্য নেতারা। আর IRI দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক এবং নিরাপত্তা বিশ্লেষক লিসা কার্টিস। আলোচনায় উঠে এসেছে মিথ্যা মামলা প্রত্যাহার, বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রশাসনকে নির্দলীয় করার দাবি, যা প্রমাণ করে জাতীয় পার্টি এখন আর কেবল বেঁচে থাকার রাজনীতি করছে না বা টিকে থাকার রাজনীতি করছে না, বরং নিজেকে কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে পুনর্গঠনের চেষ্টা করছে।
তাতে অনেকটা সফলও হয়েছে। এর কিছুদিন পরেই আবার একই সপ্তাহে জাতীয় পার্টির প্রতিনিধিরা বৈঠক করেছেন কমনওয়েলথ প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে, যেখানে জিএম কাদের বলেছেন একতরফা নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। দেশের 50% বেশি মানুষের প্রতিনিধিত্বশালী দলগুলোকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। তার ভাষায় এই সরকার একতরফা নির্বাচন করার পায়তারা করছে, সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন করার সদিচ্ছা এবং সক্ষমতা এই সরকারের নেই। বৈঠকে মহাসচিব পাটোয়ারিও সতর্ক করেছেন যে এই নির্বাচনের আগে পরে এবং ভোটের দিন সংঘাতের ঝুঁকি আসলে প্রবল। এর ধারাবাহিকতায় জিএম কাদের স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটি নির্বাচনই নয়। তার কথায় মাত্র 3% লোক নিয়ে যে নির্বাচন করতে চাওয়া হচ্ছে সেটি এক প্রহসন। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার যে যুক্তি ছিল সেই একই পাতানো রাজনীতি এখন ইউনূস সরকার করছে। এমন বক্তব্য হতাশার মনে হয় আপনার? আমার মনে হয় না, বরং আমার মনে হয় এটি তার এক ধরনের রাজনৈতিক শক্ত অবস্থান, যেখানে জাতীয় পার্টি নিজের প্রাসঙ্গিকতা আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং সফল হয়েছে। এই বক্তব্যগুলোর বা এই বৈঠকগুলোর অর্থ কিন্তু খুব স্পষ্ট। পশ্চিমা দেশগুলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয়, বরং তারা চায় দলটি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিক। আন্তর্জাতিক পর্যায়ে যে আলোচনা হচ্ছে তাতে জাতীয় পার্টিকে এখন রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর এই বাস্তবতায় জিএম কাদেরকে শক্ত করছে বা তার দলকে, জাতীয় পার্টিকে একটি নৈতিক অবস্থান দিয়েছে, একটি শক্ত অবস্থান দিচ্ছে। জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশে কোনো নির্বাচনই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া অনুষ্ঠিত হবে না, এটা নিছক রাজনৈতিক চিৎকার মনে হয় আপনার? আমার তো মনে হয় এটাই বাস্তবতা এবং তিনি এই বাস্তবতারই প্রতিধ্বনি করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জাতীয় পার্টি বলতে গেলে এখন বিরোধী শক্তির কেন্দ্র। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, তাদের নেতাকর্মীরা রাস্তায় নামলেই গ্রেপ্তার হচ্ছেন, আতঙ্কে তারা কেউ পালিয়ে আছেন, কেউ দেশ ছাড়া হয়ে আছেন। মাঝে মাঝে তারা রাস্তায় জানান দিচ্ছে বটে, কিন্তু তারা এক জায়গায় জড়ো হতে পারছে না। তারা আছেন সর্বত্র, আবার নেইও। বিএনপি জামাত এনসিপি তো সরকার চালাচ্ছে, তারা সরকারে থাকলেও তাদের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে গেছে চাঁদাবাজি আর মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আর ইউনূসের সরকার এখন আন্তর্জাতিকভাবে পুরোটাই প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় জাতীয় পার্টি একমাত্র দল যারা বিদেশিদের কাছে বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক বাস্তবতা ব্যাখ্যা করছে এবং গণতান্ত্রিক রাজনীতির ন্যূনতম কাঠামো ধরে রাখার চেষ্টা করছে। আপনার কি মনে হয় আমেরিকা বা ধরুন যেসব বিদেশিরা এখন বাংলাদেশ সফর করছে নির্বাচন নিয়ে, তারা বিএনপি জামায়াত এনসিপির কথা বিশ্বাস করবে? কারণ তারা তো সরকারে আছে, তারা তো ওই সরকারের প্রশংসা করবেই। মির্জা ফখরুল ইউনূসকে জিয়াউর রহমান মনে করছেন, আর এনসিপি মনে করছে গোলাম আজম আবার ফেরত আসছে। আর নাপার কথা বাদ দিই, নাপা তো আসলে মনে করছে তাদের রাজনৈতিক পিতা হচ্ছে ডক্টর ইউনূস। সত্যিই তো তাই, ইউনূস না হলে নাপার জন্ম হতো না, তাই না? তাহলে তাদের কথা বিশ্বাস করবে না, জিএম কাদেরের কথা বিশ্বাস করবে, শামীম হায়দার পাটোয়ারির কথা বিশ্বাস করবে। কারণ জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারি রাজনৈতিকভাবে এতটাই পরিপক্ক বক্তব্য দিচ্ছেন যে তাদের কথা বিশ্বাস না করে উপায় নেই। জিএম কাদেরের বক্তব্য যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তার পেছনে পরিসংখ্যানগত যুক্তি আছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলিত ভোটার সংখ্যা এখনো বিএনপি জামায়াত এনসিপির সম্মিলিত ভোটের চেয়ে বেশি। তার সঙ্গে যদি 14 দলের ভোট যোগ করা হয় তাহলে দেশের গরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব এই দুই শক্তির মধ্যেই নিহিত। এই গোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন আয়োজন মানেই রাজনৈতিক প্রতারণা, যা কেবল প্রহসন নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ। হয়তো অনেকে পাল্টা প্রশ্ন তুলবেন, আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত ছাড়া নির্বাচনের সময় তখন তো এমন কথা আপনি বলেননি। কেন বলিনি? উত্তরে বলবো, তখন বিএনপি জামায়াত নিজেরাই নির্বাচনে অংশ নেয়নি। তাদের উপর কোনো নির্বাহী আদেশ বা প্রশাসনিক নিষেধাজ্ঞা ছিল না, বরং তারা তখন রাজনৈতিক ক্যালকুলেশনে ভুল করে মাঠ ছেড়ে দিয়েছিল। 2014 সালে তারা অংশ নেয়নি কারণ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে দর কষাকষি করতে ব্যর্থ হয়েছিল তারা।
শেখ হাসিনা তখন নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তাই সেই দাবি মানা তার পক্ষে সম্ভব ছিল না। 2018 সালের নির্বাচনে তারা গিয়েছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, যিনি কিনা একদম সিজনড বঙ্গবন্ধু প্রেমিক। কিন্তু বিএনপি জামায়াতের ভোটাররা তো ডক্টর কামাল হোসেনকে চেনে, তারা কেন কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি জামায়াতকে দেখবে বলুন তো? তারা তো সেটি মেনে নেয়নি। আর 2024 সালে তাদের না যাওয়ার কারণ ছিল ভিন্ন, বিদেশিরা মানা করে দিয়েছিল। নেতারা সবাই সাজাপ্রাপ্ত এবং নির্বাচনের অযোগ্য, ব্যাপারটা আপনারা ভুলে গেছেন। এটা এমন নয় তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটাও তারা নিশ্চিত করতে পারেনি। জামাত থেকে প্রধানমন্ত্রী হবে নাকি বিএনপি থেকে কে হবেন প্রধানমন্ত্রী, এটা এমন নয় যে আদালতকে ব্যবহার করে সাজানো মামলা দিয়ে তাদের নেতাদেরকে ফাঁসানো হয়েছিল, বরং বিচার প্রক্রিয়ার সব ধাপ মেনে রায় হয়েছিল। কিন্তু এখনকার অবস্থায় বিচার ব্যবস্থা হয়ে গেছে ডক্টর ইউনূসের গোয়াল ঘর। বিএনপি জামায়াত হলে খালাস পাবে, আওয়ামী লীগ হলে ফাঁসি হবে, আর এনসিপি বা নাপা হলে এন্ডেমনিটি পাবে, দায় মুক্তি পাবে। এমন বাস্তবতায় জাতীয় পার্টিকে তার প্রাপ্য গুরুত্ব না দিলে রাজনৈতিক ভারসাম্য ধসে পড়বে। এটা নিশ্চয়ই ইউনূসকে তার বিদেশি প্রভুরা বুঝিয়েছেন বা বোঝাবেন। ইউনূস সরকার বা তার পৃষ্ঠপোষক শক্তিগুলো হয়তো মনে করছে জাতীয় পার্টিকে পাশে না নিয়েও ক্ষমতা টিকিয়ে রাখা যাবে, কিন্তু সেটি কেবল কাগজে কলমে সম্ভব। বাস্তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে ছাড়া কোনো সরকার দীর্ঘস্থায়ী হবে না। বিএনপি জামায়াত এনসিপির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হতে পারে, কিন্তু এর মধ্যে কে সরকার আর কে বিরোধী দল হবে সেটা ঠিক করাই তো সম্ভব হবে না কারো পক্ষে, তাই না? এরই মধ্যে আপনারা কামড়াকামড়ি দেখতে পাচ্ছেন না? রাস্তায় চলে আসছে সেই কামড়াকামড়ির খেয়ের চিৎকার। একজন আরেকজনের বিরুদ্ধে কে কার বাপ তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেশের এই ভয়ঙ্কর দুরবস্থাতেও জাতীয় পার্টির এই শক্তিশালী হয়ে ওঠাটা প্রমাণ করে যে দলটির রাজনীতি এখনো টিকে আছে। বহু চেষ্টাতেও কেউ সেটা ধ্বংস করতে পারেনি। একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজনৈতিক মাঠকে একদলীয় করার সকল পক্ষীয় চেষ্টা, অন্যদিকে বিএনপি জামায়াত এনসিপি জোটের ভেতরে দ্বন্দ্ব জাতীয় পার্টিকে আরো বেশি প্রাসঙ্গিক করে ফেলেছে। এই পরিস্থিতিতে যদি জাতীয় পার্টি দায়িত্বশীলভাবে টিকে থাকতে পারে, গণতন্ত্রের স্বার্থে অবস্থান নেয় এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পরিষ্কারভাবে তুলে ধরে, তাহলে সেটাই হবে তাদের প্রথম বড় সাফল্য। রাজনৈতিক দলকে জনগণের দল হয়ে ওঠার ক্ষেত্রে বহু পরীক্ষা দিতে হয়, মাঠে, ঝুঁকিতে, প্রতিরোধে। আজ সেই পরীক্ষায় আছে জাতীয় পার্টি। তারা কি নিজেদের অতীতের ভার পেছনে ফেলে নতুন রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারবে? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে জাতীয় পার্টি শুধু টিকে থাকবে নাকি সত্যি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় শক্তি হিসেবে ফিরে আসবে। জাতীয় পার্টি জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে একটা খেল দেখাবে, আমার সেটা দৃঢ়ভাবে মনে হয়। কারণ তাদের এই দুজনের গত কিছুদিনের রাজনীতি আমি পর্যবেক্ষণ করছিলাম এবং আমি দেখতে পাচ্ছি তারা আসলে একটা সঠিক রাজনৈতিক পথ বেছে নিয়েছে, যে পথে নিশ্চয়ই বাংলাদেশকে তারা প্রাধান্য দিচ্ছেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছেন এবং বাংলাদেশের একটি স্থায়ী এই যে ভয়ঙ্কর ভজঘট অবস্থা তার একটি স্থায়ী সমাধানকে প্রাধান্য দিচ্ছেন। আশা করি তারা জয়ী হবেন। ভালো থাকেন আপনারা, দেখা হবে আবারও।